ত্রাণ বিতরণের নামে গাজাবাসীকে জড়ো করে নির্মম হত্যা খেপেছে পেন ইন্টারন্যাশনাল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। সবাই এখন এটা বুঝেই গেছে যে গাজাতে আর যারাই অবশিষ্ট আছে, ক্ষুধার্ত অবস্থায় থাকা তাদেরকেও একসাথে করে বিমান হামলা চালালেই একেবারে অধিক সংখ্যক ফিলিস্তিনিকে সহজেই হত্যা করা যাবে, এমন কৌশলই হাতে নিয়েছে ইসরায়েলি বাহিনী। তাই তো প্রায় প্রতিদিনই নিরীহ, অসহায় ও ক্ষুধার্ত ফিলিস্তিনি নারী, বয়োজ্যেষ্ঠ মানুষ ও শিশুদের নির্মম ও পাশবিকভাবে হত্যা করছে ইসরায়েল। খাবার ও ত্রাণের লোভ দেখিয়ে ত্রাণ সামগ্রী ভরা পিকআপের কাছে এনে ফিলিস্তিনিদের জড়ো করে পাশবিকভাবে খুন করেই চলেছে বেঈমান ও বর্বর নেতানিয়াহু। গাজাতে চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে এবার প্রচণ্ড ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক এক সংগঠন। তাছাড়া জড়ো করে মোনাফেকের মতো আচরণে চরম অমানবিকভাবে গাজাবাসীকে হত্যার বিবরণ দিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে বিবিসি। রাইটার্স সংগঠন পেন ইন্টারন্যাশনাল সোমবার এক খোলা চিঠিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, গাজা যুদ্ধের সঙ্গে যুক্ত সকল পক্ষের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে, বিশেষত ইসরায়েলের ওপর, কারণ তারা দখল করে নেওয়া ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলায় ওই সব অস্ত্র ব্যবহার করছে। লন্ডন ভিত্তিক এই সংগঠনটি খোলা চিঠিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গাজায় চলমান গণহত্যার জন্য ইসরায়েলকে দায়বদ্ধ না রাখায় বিশ্ব সম্প্রদায়ের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। চিঠিতে প্রতিদিনের বেসামরিক হত্যা ও দীর্ঘ অবরোধের নিন্দা জানানো হয়েছে। এই আক্রমণ অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, দখল করে নেওয়া ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনি লেখকদের মর্মস্পর্শী সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তারা নিশ্চিত করেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে মুছে ফেলার জন্য পরিকল্পিত ও পদ্ধতিগত প্রচেষ্টার প্রমাণ রয়েছে, বিশেষত গাজায়। সংগঠনটি জানিয়েছে, অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তাদের অভিন্ন মত হল, গাজায় বিভিন্ন উপায়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হচ্ছে। পেন ইন্টারন্যাশনাল জানায়, 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত 23 জন লেখক নিহত হয়েছেন, শিল্পী ও সাংস্কৃতিক কর্মী ছাড়া। পেন ইন্টারন্যাশনাল এই সময়টিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লেখকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সময় বলে আখ্যায়িত করেছে। তারা বলেছে, ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস, সাংস্কৃতিক স্থান ধ্বংস, লেখক ও সাংবাদিকদের লক্ষ্য করে হামলা সবই ফিলিস্তিনি সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার একটি ইচ্ছাকৃত কৌশল। উল্লেখ্য, জাতিসংঘ সহ আন্তর্জাতিক অসংখ্য সংগঠন, বিশেষজ্ঞ ও আইনবিদরা মনে করছেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তার সঙ্গে যুক্ত হল পেন ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে গত বছর বলেছে, ফিলিস্তিনিদের গণহত্যার যৌক্তিক ঝুঁকি রয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞ, মানবিক সংস্থা ও শত শত আইনি বিশেষজ্ঞ ও গণহত্যা গবেষক এই মূল্যায়নের সঙ্গে একমত। এমনকি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট হারেজ পত্রিকায় লেখা এক নিবন্ধে এই অভিযানকে বিনাশ যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন, যদিও তিনি গণহত্যা শব্দটি ব্যবহার থেকে বিরত ছিলেন। পেন ইন্টারন্যাশনালের চিঠিতে আরও বলা হয়েছে, গাজার অনেক মৌলিক ও অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিবর্তনযোগ্য ক্ষতি হয়েছে। স্বাধীন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ব্যক্তিগত লাইব্রেরি ও সাহিত্যকর্ম, যেগুলো কঠিন শর্তে গড়ে উঠেছিল এবং পরে যুদ্ধের কারণে ধ্বংস হয়ে গেছে। 2025 সালের মে মাসের শেষ পর্যন্ত ইউনেস্কো নিশ্চিত করেছে, গাজায় 110টি সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ধর্মীয় নিদর্শন, ঐতিহাসিক ভবন, জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক স্থান। পেন ইন্টারন্যাশনালের সংগৃহীত সাক্ষ্য ফিলিস্তিনি লেখকদের প্রতিদিনকার জীবন মরণ পরিস্থিতি তুলে ধরে। চিঠিতে তারা বলেছে, নিরবিচ্ছিন্ন ইসরায়েলি সামরিক অভিযান, তথাকথিত নিরাপদ অঞ্চল এও উচ্চ বিস্ফোরক দিয়ে নির্বিচারে বোমাবর্ষণ, বেসামরিকদের লক্ষ্য করে স্নাইপার হামলা এবং মানবিক সহায়তার ওপর অব্যাহত বিধিনিষেধ, এই সবই দৈনন্দিন এক কঠোর বাস্তবতা। প্রত্যেক লেখকই বারবার জোর দিয়ে বলেছেন, গাজায় নিরাপদ কোনো স্থান নেই। 1921 সালে লন্ডনে প্রতিষ্ঠিত পেন ইন্টারন্যাশনাল এখন একটি বৈশ্বিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে,
2024 সালের সেপ্টেম্বরে সংগঠনটি একটি প্রস্তাব পাশ করে, যেখানে 7 অক্টোবর হামলার পর ফিলিস্তিন ও ইসরায়েলে লক্ষ্যভিত্তিক হত্যা, নির্বিচার আটক এবং তথ্য প্রবাহে বাধার নিন্দা জানানো হয়। এই সব লঙ্ঘনের জন্য প্রস্তাবে মূল দায়িত্ব চাপানো হয় ইসরায়েলি কর্তৃপক্ষের ওপর। গাজার উত্তরে কিডনি ডায়ালাইসিসের একটি মাত্র প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে গাজায় একদিনে আরও 54 জনকে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF ত্রাণ হিসেবে খাদ্য বিতরণ কেন্দ্রে অনাহারী মানুষের ঢলে গুলি করে কয়েক ডজন মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও ত্রাণ বিষয়ক গ্রুপগুলো। ওদিকে গাজায় মানবিক ত্রাণ প্রবেশ এবং 60 দিনের জন্য যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে মিশর ও কাতার নতুন করে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েল নৃশংসভাবে হত্যা করেছে কমপক্ষে 54,418 জনকে, কিন্তু গাজার মিডিয়া অফিসের হিসাবে এই সংখ্যা 61,700 এর বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে যে হাজার হাজার মানুষ চাপা পড়ে আছেন তাদেরকে গণনায় ধরা হয়নি। তারা মারা গেছেন এটা হিসাবে নিয়ে মিডিয়া অফিস ওই দাবি করেছে। দক্ষিণের রাফা এবং মধ্য গাজার নেটজারিম করিডোরের কাছে GHF এর ত্রাণ বিতরণ কেন্দ্রে অনাহারী ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করেছে ইসরায়েল। এর বিরুদ্ধে অন্যদের সঙ্গে কড়া নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস। এতে বলা হয়েছে 27 মে থেকে 31 মে পর্যন্ত বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে বুভুক্ষ মানুষ ত্রাণের জন্য হুমড়ি খেয়ে পড়েন। এ সময়ে তাদের ওপর গুলি চালায় ইসরায়েল। এতে কমপক্ষে 19 জন ফিলিস্তিনি নিহত হন, আহত হয়েছেন 80 জন। জাতিসংঘ বলেছে, আরও একবার প্রমাণ হলো যে ইসরায়েলের সামরিক ব্যবস্থায় মানবিক সহায়তা দেওয়ার কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করেছে, বেসামরিক লোকজনের জীবন বিপন্ন করেছে এবং গাজার বিপর্যয়ে ভূমিকা রাখছে। ওদিকে গাজায় অবরুদ্ধ অনাহারী মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন অর্থাৎ FFCE যোগ দিয়েছেন সুইডেনের আলোচিত অধিকার কর্মী গ্রেটা থানবার্গ। তার এ উদ্যোগের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি এক্সে বলেছেন, আশা করি গ্রেটা এবং তার বন্ধুরা সাঁতরাতে পারেন। এর আগে FFC ইসরায়েলের অবরোধ ভঙ্গ করে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেন, কিন্তু তাতেই ইসরায়েল ড্রোন হামলা করে। ওই সময় অধিকার কর্মীরা বলেন এই হামলা চালিয়েছে ইসরায়েল, কিন্তু সর্বশেষ লিন্ডসে গ্রাহামের টুইট নিয়ে অনেক ব্যবহারকারী সমালোচনা করেন। তারা জানতে চান কেন একজন তরুণ পরিবেশবাদী অধিকার কর্মীর জন্য হুমকি হবেন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর? কেন সুইডেনের 22 বছর বয়সী একজন অধিকার কর্মীকে ডুবিয়ে দেওয়ার কৌতুক করছেন যুক্তরাষ্ট্রের 69 বছর বয়সী একজন সিনেটর? এটাই কি এখন যুক্তরাষ্ট্রের রাজনীতি? উল্লেখ্য, গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরে বেইত লাহিয়াতে নুরা আল কাবি কিডনি ডায়ালাইসিস সেন্টারে বোমা হামলা করেছে। এটি ইন্দোনেশিয়ান হাসপাতালের অংশ। সেখানে কিডনি নষ্ট হয়ে যাওয়া কমপক্ষে 160 জনের বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এটি উত্তর গাজায় একমাত্র ডায়ালাইসিস সেন্টার। এর কয়েক সপ্তাহ আগে এখানে হামলা হয়েছিল। তারপর সবকিছু ঠিকঠাক করে আবার কার্যক্রম চালু করেছিল তারা। ফিলিস্তিনের গাজা উপত্যকাকে নরক বানিয়েছে দখলদার ইসরায়েল। একদিকে বোমা হামলা, অন্যদিকে খাদ্যের কৃত্রিম সংকট গাজাবাসীকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। খাদ্য বিতরণের নামে ইসরায়েল যুক্তরাষ্ট্র মিলে সৃষ্টি করেছে মৃত্যু ফাঁদ। প্রতি 20 মিনিটে গাজায় একটি শিশু নিহত বা আহত হচ্ছে। গত 2 সপ্তাহে পাঠানো ত্রাণের ট্রাকগুলো মানুষের দৈনন্দিন চাহিদার মাত্র 10% পূরণ করেছে। জাতিসংঘ এই পরিস্থিতিকে গণবিপর্যয়ের প্রতি উপহাস হিসেবে বর্ণনা করেছে। খাদ্য সংকটে দুর্ভিক্ষের মুখে উপত্যকার বাসিন্দারা, এর মধ্যেই তারা ভারী বোমাবর্ষণ থেকে বাঁচার চেষ্টা করছে। 2 মিলিয়নেরও বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খাদ্য অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মাইকেল ফাকরি বলেছেন, ইসরায়েল মানুষ আটকানোর টোপ হিসেবে খাদ্য কর্মসূচি চালু করেছে। বিবিসি জানায়, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত নতুন ত্রাণ বিতরণ প্রকল্প বিতর্কিত হয়ে পড়েছে। খাদ্য বিতরণ কর্মসূচিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। শুক্রবার দেখা যায় একটি সরু গলিতে খাবারের জন্য আটকে রাখা হয়েছে গাজার বাসিন্দাদের। পাশেই উঁচু স্থানে কড়া নজরদারিতে রয়েছে ইসরায়েলি সেনা। খাদ্য বিতরণের মধ্যেই গুলি করা হচ্ছে। কিছু ভিডিওতে দেখা গেছে গুলির শব্দে মানুষ কাঁপতে কাঁপতে খাদ্য বিতরণ কেন্দ্র থেকে বেরিয়ে আসছেন। আতঙ্কে পদদলিত হওয়ার ঘটনাও ঘটছে। ত্রাণ বিতরণ প্রকল্প কেন্দ্রগুলো পাহারা দিচ্ছে সশস্ত্র আমেরিকান নিরাপত্তা ঠিকাদাররা।
তাদের লক্ষ্য গাজায় প্রধান সরবরাহকারী জাতিসংঘের সংস্থা যেন তাদের কার্যক্রম না চালাতে পারে। ইসরায়েল দাবি করেছে হামাস যাতে খাবার চুরি না করতে পারে সেজন্য বিকল্প খাদ্য বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। জিএইচএফ 4টি কেন্দ্রের মাধ্যমে বিতর্কিত খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে। তারা প্রথম সপ্তাহে 10 লাখ গাজাবাসীকে খাবার বিতরণের পরিকল্পনা নেয়। শুক্রবার ছিল চতুর্থ দিনের কার্যক্রম। বৃহস্পতিবার নুসেইরাতের কাছে জিএইচএফ এর উত্তরাঞ্চলীয় সাইটে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় জিএইচএফ এর দায়িত্বে থাকা দখলদার সেনারা ফিলিস্তিনিদের ঘর বাড়িতেও হামলা করছে। বিকট বিস্ফোরণে বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য গঠিত জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজ্জারিনি মনে করেন কেবল রাজনৈতিক ইচ্ছাশক্তি গাজার দুর্ভিক্ষ থামাতে পারে। চলতি বছরের শুরুতে জাতিসংঘ প্রতিদিন 600 থেকে 800 ট্রাক ত্রাণ পাঠাতো। ইসরায়েল এখন স্বল্প খাদ্য সরবরাহ করে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার কৌশল নিয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য যারা মানবিক সহযোগী হিসেবে কাজ করছে তাদের কার্যক্রম কঠিন করে তোলা হচ্ছে। আমরা অভাবীদের সাহায্য ও তাদের মর্যাদা রক্ষা করতে চাই। আমরা অসম্ভব কিছু চাচ্ছি না। এদিকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ সতর্ক করেছে উপত্যকায় ফিলিস্তিনিদের দুর্দশা দিন দিন বাড়ছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইসরায়েলি বাহিনীর হামলার সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে শিশুরা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত 50,000-এর বেশি শিশু হতাহত হয়েছে। গত 18 মার্চ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত 1309 শিশু নিহত ও 3738 শিশু আহত হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।